সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এমন কোনো বিদেশি সামরিক শক্তি মোতায়েন মেনে নেবেন না যা মূলত ইসরায়েলি সামরিক বাহিনীর বিকল্প হিসেবে কাজ করবে। ফিলিস্তিনিদের মধ্যে বিদেশি হস্তক্ষেপ নিয়ে ব্যাপক উদ্বেগ থাকার পরও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক বাহিনী প্রতিষ্ঠার খসড়া প্রস্তাব দেওয়ার পর হামাসের পক্ষ থেকে এই অবস্থান জানানো হলো। মঙ্গলবার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের সিনিয়র নেতা মুসা আবু মারজুক বলেন, আমরা এমন কোনো সামরিক শক্তি মেনে নিতে পারি না যা গাজায় দখলদার সেনাবাহিনীর বিকল্প হবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে যাতে গাজা উপত্যকায় কমপক্ষে 2 বছরের জন্য একটি ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা ISF প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। মার্কিন ওয়েবসাইট এক্সিওসের বরাতে জানা যায়, এই ISF গঠিত হবে যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিশরের সমন্বয়ে। গত মাসে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতা এই দেশগুলোই করেছিল। এই চুক্তি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার প্রথম ধাপ, যা ইসরায়েলের 2 বছরেরও বেশি সময় ধরে চলা গাজায় গণহত্যা বন্ধের লক্ষ্য নিয়ে তৈরি বলে দাবি করা হয়। তবে খসড়ায় বলা হয়েছে এই বাহিনীর কাজ হবে গাজা উপত্যকা নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিশ্চিত করা, যার মধ্যে প্রতিরোধ সংগঠনগুলোর অবকাঠামো ধ্বংস এবং তাদের পুনর্গঠন প্রতিহত করার কথাও বলা হয়েছে। সমালোচকরা বলছেন, ট্রাম্পের প্রস্তাবে প্রতিরোধ শক্তিকে দুর্বল করার উপর জোর দেওয়া হলেও ইসরায়েলি দখলদারিত্ব, জবাবদিহি ও ফিলিস্তিনিদের ক্ষতিপূরণের অধিকারের মতো মূল বিষয়গুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। মারজুক চুক্তির গুরুত্বপূর্ণ অংশ গাজার প্রশাসন একটি ফিলিস্তিনি টেকনোক্রেটিক সংস্থার হাতে তুলে দেওয়ার নিয়েও কথা বলেন। তিনি বলেন, আমাদের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত একজন মন্ত্রী গাজা উপত্যকার প্রশাসন গ্রহণ করবেন। এতে আমরা সম্মত হয়েছে। তবে তিনি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর থেকে ইসরায়েলের হাতে 190 বারেরও বেশি চুক্তি লঙ্ঘনের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। সাক্ষাৎকারে মারজুক দৃঢ়ভাবে এই ধারণা প্রত্যাখ্যান করেন যে দীর্ঘস্থায়ী গণহত্যা চালানোর পরও ইসরায়েল গাজা যুদ্ধে জয়লাভ করেছে। তিনি বলেন, গাজা দখল এবং উপত্যকার জনগণকে বিতাড়িত করার মতো প্রধান লক্ষ্যগুলো অর্জন করতে ইসরায়েল ব্যর্থ হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য পরবর্তী দফা সংঘাতের জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। মঙ্গলবার টিভি ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফিলিস্তিন দখলমুক্ত না হওয়া পর্যন্ত এবং জায়নবাদী চক্রান্ত বন্ধ না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, নিরাপত্তা বা শান্তি আসবে না। আল হুথি বলেন, আমরা অবশ্যই ইসরায়েলিদের সঙ্গে সংঘাতের আরেক রাউন্ডের দিকে এগিয়ে যাচ্ছি। একটি মুসলিম জাতি হিসেবে আমাদের বিরুদ্ধে তাদের জায়নবাদী পরিকল্পনা অব্যাহত থাকলে আমাদের অঞ্চলে শান্তি আসতে পারে না। তিনি পরবর্তী সংঘাতের জন্য প্রস্তুতি অব্যাহত রাখার উপর জোর দিয়ে সামরিকভাবে এবং ব্যাপক ভিত্তিক নিবিড় কার্যকলাপের মাধ্যমে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর জন্য ইয়েমেনি জনগণের প্রশংসা করেন। ভাষণে আব্দুল মালিক আল হুথি মুসলিম উম্মার মহান পবিত্র দায়িত্বগুলো কয়েক শতাব্দী ধরে অবহেলিত হওয়ার জন্য আক্ষেপ প্রকাশ করে বলেন, বিভেদ, সচেতনতার অভাব ও মুনাফিকদের প্রাচুর্যের কারণেই শত্রুরা মুসলিম উম্মাকে আঘাত করতে সাহস পেয়েছে। তিনি সতর্ক করে বলেন, আমরা একটি আহত জাতি। আল্লাহর পথে জিহাদ ছাড়া কিছুই আমাদের রক্ষা করতে পারে না কিংবা আমাদের বিপদ দূর করতে পারে না। শত্রুদের কাছে আত্মসমর্পণ, আপোষ, অপমান ও দাসত্ব আমাদের রক্ষা করবে না। আনসারুল্লাহ নেতা বলেন, ফিলিস্তিন দখল থেকে শুরু করে চলমান আগ্রাসনে জায়নবাদী ইহুদিরা মুসলিম জাতির বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে। ফিলিস্তিন শুধু তাদের সম্মুখ ভাগের লক্ষ্য, কিন্তু এর পেছনে পুরো মুসলিম জাতি হামলার লক্ষ্যবস্তু। আল হুথি অভিযোগ করেন গাজায় যুদ্ধবিরতির পরও জায়নবাদীরা চুক্তি লঙ্ঘন করে হত্যা ও আগ্রাসন চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র চুক্তির জামিনদার হলেও ইসরায়েলি অপরাধের মূল অংশীদার। তিনি গাজায় সীমিত মানবিক সহায়তা প্রবেশ, রাফা ক্রসিং বন্ধ, অসুস্থদের সরিয়ে নিতে বাধা, বন্দীদের উপর ভয়াবহ নির্যাতন ও বন্দীদের মৃত্যুদণ্ডের আইন পাশের মতো ইসরায়েলি অপরাধের বর্ণনা দেন। তিনি জাতিসংঘ রিপোর্টের বরাতে জানান, গাজায় হামলার সময় যুক্তরাষ্ট্র পূর্ণ সমর্থন এবং জার্মানি, ইতালি, ব্রিটেন সহ 27টি রাষ্ট্র অস্ত্র সরবরাহ করেছে। আল হুথি আরব রাষ্ট্রগুলোর অবহেলা এবং মুনাফিকের নিন্দা করে বলেন, যখন বিশ্বব্যাপী জনমত ফিলিস্তিনের দিকে ঝুঁকছে তখন কিছু আরব রাষ্ট্র ইসরায়েলকে মেনে নিতে তাদের জনগণকে গৃহপালিত করার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মুসলিম জাতির প্রতিরোধী শক্তিগুলোকে কালিমা লিপ্ত করার তীব্র চেষ্টা চলছে।
গাজায় যুদ্ধবিরতির পর থেকে মার্কিন ও ইসরায়েলপন্থী শক্তিগুলো ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আল হুথি উপসংহারে বলেন, যারা ইসরায়েলের পক্ষে দাঁড়ায় এবং প্রতিরোধ যোদ্ধাদের বিরোধিতা করে তারা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। তারা প্রতারক, তারা অপরাধী। 2 বছর আগে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকে দেশটির সামরিক ব্যয় $৭৬.৩ বিলিয়ন পৌঁছেছে। এই ব্যয়ের হিসাব এমন সময় প্রকাশ পেল যখন বিশাল ব্যয়ের এই যুদ্ধে চরম ব্যর্থতা নিয়ে ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার কট্টরপন্থী মন্ত্রীরা। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান অর্থ মন্ত্রণালয়ের তথ্যের বরাতে জানিয়েছে, এ পর্যন্ত যুদ্ধ বাবদ মোট খরচ দাঁড়িয়েছে 250 বিলিয়ন শেকেল বা $৭৬.৩ বিলিয়ন। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনী রিজার্ভ সার্ভিসের দিনগুলোর মারাত্মক অপব্যবহার করেছে, যার ফলে রিজার্ভিস্টদের বেতন বাবদ বিলিয়ন বিলিয়ন শেকেলের অপচয় হয়েছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, সামনের বছরগুলোতে ইসরায়েলের অর্থনীতিকে প্রবৃদ্ধি সক্ষম করতে প্রতিরক্ষা বাজেট বাড়ানো অপরিহার্য ছিল। যদিও তিনি ব্যয়ের খাত সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, 2023 থেকে গাজা, লেবানন, ইয়েমেন ও ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানগুলোর পেছনে পাহাড় পরিমাণ অর্থ ব্যয় হলেও এতে ইসরায়েল কি অর্জন করেছে তা স্পষ্ট নয়। বরং ইসরায়েল যে লক্ষ্য নিয়ে অভিযানগুলো পরিচালনা করেছে তার সবটিতেই ব্যর্থতা এসেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে প্রথম মুসলিম হিসেবে জয় পেয়েছেন ইসরায়েলের কট্টর সমালোচক ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। ফিলিস্তিনি প্রেমী রাজনীতিবিদ মামদানি নির্বাচনী প্রচারে ইসরায়েল বিরোধী কঠোর অবস্থান প্রকাশ করেছিলেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা আখ্যা দিয়ে তিনি ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবে অভিহিত করে ইহুদিবাদী রাষ্ট্র হিসেবে তার অস্তিত্বের অধিকার নিয়েও প্রশ্ন তোলেন। মামদানি অঙ্গীকার করেছিলেন, তিনি মেয়র হলে যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিউ ইয়র্ক সিটিতে এলে গ্রেফতার করার ব্যবস্থা করবেন। জোহরান মামদানির এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ফিলিস্তিনপন্থী রাজনীতির শক্তিশালী অবস্থান প্রকাশিত হলো। আল জাজিরার খবরে বলা হয়েছে, 84 লাখের বেশি মানুষের এই শহর অর্থনীতি ও সংস্কৃতির বৈশ্বিক শক্তির কেন্দ্র। সেই শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া নেতা হিসেবে ইতিহাসের নাম লেখালেন মামদানি। বহুধর্মী ও বহুজাতির এই মহানগরের ভোটাররা মামদানির জয়কে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন। তবে তার সমর্থকেরা বলছেন, এটি শুধু ধর্ম বা জাতিগত পরিচয়ের জয় নয়, এটি জীবনের ব্যয় সামাল দেওয়ার বাস্তব সমস্যায় তার তীক্ষ্ণ এবং স্পষ্ট অবস্থানেরও প্রতিফলন। এই নির্বাচনকে ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশক হিসেবেও দেখা হচ্ছে। ভোট গ্রহণের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানিকে ইহুদি বিদ্বেষী বলে আখ্যা দেন। তিনি স্থানীয় ইহুদিদের প্রতি আহ্বান জানান, তারা যেন মামদানিকে ভোট দেওয়া থেকে বিরত থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, জোহরান মামদানি ইহুদি বিদ্বেষী। এটা জেনেও কোনো ইহুদি ব্যক্তি যদি তাকে ভোট দেয় তাহলে সে স্বঘোষিত ও প্রমাণিত ইহুদি বিদ্বেষী। কিন্তু ট্রাম্পের এই আহ্বান নির্বাচনী মাঠে প্রভাব ফেলতে পারেনি। প্রায় 91% ভোট গণনার পর দেখা গেছে জোহরান মামদানি 10,36,000-এরও বেশি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র অ্যান্ড্রু কুয়েমো পেয়েছেন 8,55,000 ভোট, আর ট্রাম্পের রিপাবলিকান দলের কার্টিস স্লিওয়াও পেয়েছেন মাত্র 1,46,000 ভোট। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।